জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই সমুদ্র তীরবর্তী উপকূলীয় এলাকা চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশালে পরবর্তী ৭২ ঘন্টা ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রামের ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। চট্টগ্রামে বিভিন্ন পাহাড়ে ৬৫০০ ঝুঁকিপূর্ণ বসবাসকারীকে এখনও সরিয়ে নিতে শুরু করেনি প্রশাসন। একই অবস্থা রাঙামাটির ১০ উপজেলায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদেরও। যদিও প্রশাসনের পক্ষে প্রস্তুত রাখা হয়েছে ২৬৭টি আশ্রয়কেন্দ্র, ২০০ টন চাল। বৃষ্টিপাত শুরু হলে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সম্প্রতি উজানের ঢল আর ভারী বর্ষণের কারণে বাজারে বেড়েছে বেশ কিছু শাকসবজির দাম। বিক্রেতারা জানান, নানা কারণে পণ্যের দাম চড়া। বাজারে গত সপ্তাহের তুলনায় গাজর, পটল, টমেটোর দাম বেড়েছে অন্তত ৫ থেকে ২০ টাকা। তবে শসা, কচুমুখির দর অপরিবর্তিত রয়েছে। এছাড়া বেড়েছে ঢেঁড়সের দাম। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের দরে বাজারে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বন্যা পরিস্থিতি ও বৃষ্টির জন্য সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হওয়ায় বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহ না পেরোতেই বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। সবজির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। অন্যদিকে স্থিতিশীল আছে মুরগি, মাছ, মাংসের দর। যে কোনো জিনিস ওই ৫০ টাকা ৮০ টাকার নিচে নাই। যে কোনো তরকারি কিনতে লই ৮০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, রসুন ২০০ টাকা। কাঁচামাল হইলে আমদামির উপরে নির্ভর। যখন আমদামি বেশি হইব তখন আপনার দাম কম বাড়ে। যখন আপনার আমদামি কম থাকবে তাহলে অটোমেটিকই দাম বাড়ে। একটা মানুষের যদি হাইস্ট আপনার ১ থেকে ১২০০ টাকা ইনকাম, কিন্তু খরচ আপনার অনেক। আগে ছিল ১৫০ টাকা দর্জন, আর ১৪০ টাকা দর্জন। লালা ছিল ১৫০ টাকা, ১৭ ছিল ১৪০ টাকা। এখন তো দাম কম। এবারও ৩০০ই রাখছে। আমি বাড়তি কিছু তার কাছে পাই নাই। পুকুরের মাছ যা ছিল সব তো পানিতে সব চলে গেছে। এখন ওই মাছ বেশি হয় না, তার জন্য আসতে মাছের অনেক দাম বেশি। যারা প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু তৈরি করার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার ছিল তা পূরণ করছে সরকার। জানান, দেশের স্বাধীনতা এনে দিয়েছে জাতির পিতা আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষকে দেখাচ্ছেন মুক্তির পথ। দেশের উন্নয়ন ও অর্জন আওয়ামী লীগের হাতে হয়েছে বলেও জানান তিনি। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেইটে সাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এটি মালিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ১৫০০-এর বেশি সাইক্লিস্ট। বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে। তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আমাদের বন্ধু আছে, ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয়ে চেতনায় স্বাধীনতা ধারণ করেন না, কাজে ৭১-এর চেতনাও আপনারা ধারণ করেন না। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে। স্বার্থ টিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হন। আমরা পরবর্তী আয়োজন করব দিয়াবাড়িতে, আমরা করব ৩০০ ফিটে। আমরা এটা প্রথম টেস্ট করেছি এবং দেখেছি যে জনগণ কিভাবে এই সাইকেলটাকে তারা অ্যাকসেপ্ট করেছে, এবং বিশেষ করে বাচ্চারা কিন্তু সবাই খুব খুশি হয়েছে। এবং আমি মনে করি বাচ্চাদের জন্য একটা সাইকেল অ্যারেঞ্জমেন্ট করা দরকার।
রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর গরুর খামার উচ্ছেদের পর দখল করে রাখা রামচন্দ্র খালের অংশবিশেষ পুনরুদ্ধারে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উদ্ধারকৃত অংশে শুক্রবার সকাল থেকেই খনন কার্যক্রম শুরু করে ডিএনসিসি। ছাগলকাণ্ডে সাদেক এগ্রোর নাম দেশ জুড়ে সমালোচিত হলে একে একে বের হয়ে আসে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের চিত্র। নজরে আসে মোহাম্মদপুরের রামচন্দ্র খালের জায়গায় নির্মিত সাদিক এগ্রো ফার্ম। টনকনড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল উদ্ধারের খনন কাজ চলমান থাকবে বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। 4 দিনব্যাপী অভিযান পরিচালিত হচ্ছে, আজকে দ্বিতীয় দিন চলছে, আরও 2 দিন এই অভিযান আছে। আর প্রয়োজনে যদি অবৈধ দখল উচ্ছেদ করতে আমাদের আরও বেশি সময় প্রয়োজন হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা সেটিও পরিচালনা করব। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে হবে। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ তার রাজনীতির নানা ছবির মাধ্যমে ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। বলেন, দেশের জেলা উপজেলা পর্যায়েও সংবাদচিত্র প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নগরী গড়ে তোলার চেষ্টায় নানা উদ্যোগ নিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। ঐতিহাসিক একটি দল, যে দলের সাথে অনেক ইতিহাস ঐতিহ্যের সম্পৃক্ততা এবং সম্পর্ক, এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে আওয়ামী লীগ একটি দল যে দলের সবসময় সম্পৃক্ততা ছিল এবং নেতৃত্ব দানের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ফিলিস্তিনের গাজায় যা হচ্ছে তা সহ্য করার মতো নয়। সকালে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং জেনেটিক্স বিশ্বকে নতুন আকার দিচ্ছে, সেখানে আইইউটির ভূমিকাও গুরুত্বপূর্ণ। গ্রাজুয়েটদের মধ্যে 8 জনকে একাডেমিক কৃতিত্বের জন্য ওআইসি ও আইইউটি গোল্ড মেডেল প্রদান করা হয়। What is going on in Gaza, crime against humanity, what took place in Myanmar, crime against humanity in other parts of the world, what is taking place. This is a stop forever. He should work for that. চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভর্তি 50 লাখ বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দা দপ্তর। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ব্যাংকক থেকে 5000 টন ওজনের পানির ফিল্টার আমদানির ঘোষণা দেয় ঢাকার হ্যামকো কর্পোরেশন লিমিটেড। গেল বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ চালানটি নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছায়। মধ্যরাতে কন্টেইনারটি নামিয়ে পরীক্ষায় দেখা যায় পানির ফিল্টারের বদলে এসেছে 2500 কার্টন বিদেশি সিগারেট। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রাম আগ্রাবাদের জাহান চেম্বারের প্রতিষ্ঠান ফাস্ট ট্র্যাক কার্গো। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। পটুয়াখালীর কুয়াকাটায় নির্মিত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ল্যান্ডিং স্টেশন থেকে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হয়েছে। 2 মাসের বেশি সময় পর সমুদ্র তলদেশে CMU-5 কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট সেবা চালু হলো। এতে দ্রুত গতির ইন্টারনেট সেবা পাবে সারা দেশের মানুষ। গত 20 এপ্রিল সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় কাটা পড়েছিল কেবলটি। এতে বন্ধ ছিল দ্রুতগতির ইন্টারনেট সেবা। সমুদ্র তলদেশে CMU-5 এর কেবল মেরামত শেষে দুপুর থেকে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। 2017 সালের 6 জানুয়ারি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে 1.6 টেরাবাইট গতির ইন্টারনেট প্রদানের লক্ষ্য নিয়ে দেশের সর্বোচ্চ গতির দ্বিতীয় CMU-5 যাত্রা শুরু করে। CMU-5 সেবা বন্ধ হওয়ার পর কক্সবাজার CMU-4 এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেওয়া হয়েছিল। CMU-4 থেকে আগামী 2-1 দিনের মধ্যেই CMU-5 এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ভারী বর্ষণ ও উজানের ঢলের প্রভাবে তিস্তার পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। পানির এমন বাড়া কমায় তিস্তার তীরবর্তী কুড়িগ্রামে দেখা দিয়েছে ভাঙন। সবচেয়ে বেশি ভাঙনের কবলে রাজারহাট উপজেলার 4টি গ্রাম। ভিটেমাটি হারিয়ে অনেকেই হয়ে পড়ছেন সহায় সম্বলহীন। স্থানীয়রা জানান, তিস্তার দুপারের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন, কিন্তু পরিস্থিতি সামাল দিতে পানি উন্নয়ন বোর্ড মাত্র 200 মিটার এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে। আর বাকি এলাকা এখনও অরক্ষিত থাকায় দুশ্চিন্তায় ঝুঁকিতে থাকা বাসিন্দারা। তাদের দাবি, ভাঙন দেখা দিলেই কেবল ফেলা হয় জিও ব্যাগ, কিন্তু এসব ব্যাগ কোনো কাজেই আসছে না। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে নেওয়া হচ্ছে উদ্যোগ। স্থায়ী বাঁধ নির্মাণে চলছে সমীক্ষার কাজ। কুড়িগ্রামের 40 কিলোমিটার তিস্তার দুপারে স্থায়ী বাঁধ আছে মাত্র 1.5 কিলোমিটার। আবারও ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইলের কালিহাতীর যমুনা নদীতে। ইতিমধ্যে প্রায় 500 মিটার ফসলি জমিসহ 40টি ঘরবাড়ি বিলীন হয়েছে যমুনায়। এছাড়া হুমকির মুখে রয়েছে শতাধিক বাড়িঘর। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবি জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, যমুনা নদীর কালিহাতীর তীরবর্তী এলাকায় অন্তত 5 কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। ভাঙন রোধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, কালিহাতীর বেশ কিছু এলাকায় ভাঙন ঠেকাতে পৌলি এলাকায় ইতিমধ্যে ব্লক ও জিও ব্যাগ ফেলা হয়েছে। তবে এবার 1600 মিটার এলাকায় কোনো বাঁধ না থাকায় ঝুঁকিতে তীরবর্তী বাসিন্দারা। নদীতে পানি বেশি থাকায় জিও ব্যাগ কাজে আসবে না বিধায় বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। চলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি বাছাইয়ে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সন্ধ্যা 6টা পর্যন্ত জনগণের ভোট দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত চলতে পারে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। এরপরই শুরু হবে ভোট গণনা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুর নাগাদই জানা যাবে প্রাথমিক ফলাফল। এরই মধ্যে ভোট দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সে সময় সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ইরানের জনগণের পাশাপাশি ভোট দিয়েছেন ইরাক, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাতে থাকা ইরানি নাগরিকরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির কালিবাফ, আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি এবং নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পর মোহাম্মদী। 4 বছর পর নির্বাচনের আগে বিতর্কে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে দুই নেতাই দেশের নানা সংকট সহ বৈশ্বিক ইস্যুতে একে অন্যকে অভিযুক্ত করেন। এ সময় ইউক্রেনের সামরিক সহায়তা দেয়ায় বাইডেনের কড়া সমালোচনা করেন ট্রাম্প। পাল্টা অভিযোগ এনে বাইডেন বলেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করতে চান ট্রাম্প। যদিও গাজায় ইসরায়েলের সেনা অভিযান নিয়ে খুব বেশি আলোচনা হয়নি বিতর্কে। বাইডেন বলেন, তার আমলে যুক্তরাষ্ট্র আরও উন্নত হয়েছে। অন্যদিকে ট্রাম্প বলেন, বাইডেনের সময়ে দেশে মূল্যস্ফীতি আর বাণিজ্য ঘাটতি বেশি। বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দ্বার প্রান্তে বাইডেন নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম CNN এর আয়োজনে এই বিতর্ক চলে 90 মিনিট। Green New scam and all this money that's being thrown out the window. চাঁদ থেকে প্রায় 2000 গ্রাম নমুনা সংগ্রহ করেছে চীনের পাঠানো চাঙ্গি 6 রোবট। শুক্রবার চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। এর একদিন আগেই চন্দ্র is a great achievement not only for China but one particular aspect for this mission is very এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সকাল 9টার একটি ফ্লাইটে ঢাকায় পা রাখেন ক্রিকেটাররা। দেশে ফিরে প্রায় 2 সপ্তাহের বিশ্রাম পাবেন লিটন শান্তরা। তারপর ব্যস্ত সূচিকে সামনে রেখে চট্টগ্রামে বাংলা টাইগার্সের ক্যাম্পে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। এদিন দেশে ফেরার পর কথা বলেছেন তাসকিন আহমেদ। জানালেন সাকিব রিয়াদের অফ ফর্ম বিশ্বকাপে প্রভাব ফেলেছে। এছাড়া তানজিম সাকিব আর রিশাদ হোসেনের বোলিং নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান এই পেসার। দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে নাই, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।